স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। আজ জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক 10 মন্ত্রী, উপদেষ্টা সচিব ও বিচারপতি সহ মোট 12 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার কাছে জানতে চাইছি যে আদালত প্রাঙ্গণের অবস্থা আসলে কি এবং সেখানে এখন পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছেন, আইনজীবীরা কে কে আছেন? দেখেছি কিছুক্ষণ আগেই আসলে প্রত্যেককেই কিন্তু গণহত্যার অভিযোগে যাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে হাজির কথা রয়েছিল তাদেরকে প্রত্যেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তার মধ্যে আজকে যেটা হচ্ছে 14 জনকে আনার কথা ছিল, তার মধ্যে 12 জনকে আনা হয়েছে, আর 2 জন অসুস্থ থাকার কারণে তারা কিন্তু আসতে পারেনি, যেটা হচ্ছে আব্দুর রাজ্জাক এবং শাহজাহান খান। তো এই ক্ষেত্রে 27 অক্টোবর এইসব যে মামলা রয়েছে সেই গ্রেপ্তারি দেখানোর আবেদন মঞ্জুর করে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই 3 সদস্যের ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দিয়েছিলেন। সেই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। সেক্ষেত্রে সেদিন আসলে বলা হয়েছিল যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি কিন্তু জানিয়েছিলেন সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার সব মামলার বাদী হবেন চিফ প্রসিকিউটর। আর সেক্ষেত্রে আমি যদি আরেকটু কিছু তথ্য দিয়ে একটু জানাতে চাই যে আসলে এখানে কিছুক্ষণ আগে আমাদের এইখানে প্রসিকিউটর কথা বলেছেন আমাদের সঙ্গে, গণমাধ্যমের কর্মীর সঙ্গে। তিনি যেটা বলেছেন যে আজকে এই গণহত্যার মামলার যে তদন্ত প্রতিবেদন সেটার অগ্রগতির জন্য আজকের দিন ধার্য করা হয়েছে। 10:30টায় বসবে ট্রাইব্যুনাল। আজকের কার্যতালিকায় আছে 2টি মামলা, একটি মিস কেজের জন্য শেখ হাসিনা আর অপরটি পরোয়ানা জারি করা ওবায়দুল কাদের সহ 45 জনের। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পেলেন আবার কিছুক্ষণ আগেই কিন্তু প্রথমে প্রিজন ভ্যানে যিনি এসেছিলেন গোলাম দস্তগীর গাজী, শুরুতেই তিনি আজকে এসেছেন, পরবর্তীতে এসেছেন দীপুমণি একটি প্রিজন ভ্যানে, আর তৃতীয় যে প্রিজন ভ্যানটি রয়েছে সেই প্রিজন ভ্যানের একে একে প্রত্যেকে এসেছেন। জুনায়েদ আহমেদ পলক রয়েছেন, হাসানুল হক ইনু রয়েছেন। তো সেক্ষেত্রে এই যে আজকে হয়তোবা 10:30টার দিকে যে আদালতটি বসবে সেই আদালতেই আসলে তদন্ত যেটা চলছে সেই তদন্তের অগ্রগতির বিষয় কিন্তু জানানো হবে। তো সব কথা বলতে গেলে যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে আজকের যে বিষয়গুলো রয়েছে তার সব কিছুর মধ্যেই তো এই একে একে ধাপে ধাপে যে তারা আসছেন এবং কি তারা ভেতরে ইতিমধ্যেই প্রবেশ করেছেন। আশা করা যাচ্ছে যে পরবর্তীতে অবশ্যই নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। নিশ্চয়ই আরিফ, আপনি আদালত প্রাঙ্গণেই থাকুন, পরবর্তীতে আপনার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। রবিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত কাজল মিয়া সহ 5 জনকে বিদেশে পাঠানো হয়েছে, আরও 20 জনকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়া। 5ই আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। 3 মাস ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজল। হয় একাধিক অস্ত্রোপচার। 6 তারিখে আমাদের কাজল মিয়া যখন আমাদের কাছে আসে গুলিবিদ্ধ হয়ে, তখন ওর জ্ঞানের মাত্রা ছিল 3। স্যার যেটা বললো, ওর ব্রেনের সামন দিয়ে একটা গুলি বেরে পিছন দিয়ে চলে যায়, ব্রেন ম্যাটার ড্যামেজ হয়ে হাড় সহ ড্যামেজ হয়ে গিয়েছিল। আমরা ইমিডিয়েট সার্জারি করি তার। গত শনিবার থেকে অবস্থার অবনতি হওয়ায় তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে পাঠানো হলো থাইল্যান্ডের বেইচথানি হাসপাতালে। সে মেশিনে ভেন্টিলেটরে ছিল, কিন্তু আমাদের চিকিৎসার ফলে, আমাদের সার্জন যারা ছিল চিকিৎসার ফলে এই কাজল আস্তে 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 তার ভালোর দিকে যায়। এবং আজকে আমরা যখন তাকে পাঠাচ্ছি তখন সে কথা বুঝে কথা বলার চেষ্টা করে। এ সময় কাজলকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, পর্যায়ক্রমে গুরুতর আহত আরও 20 জনকে বিদেশে পাঠানো হবে, কিন্তু তাদের স্টেবল না হওয়া পর্যন্ত আমরা বাইরে পাঠাতে পারছি না। ডাক্তার যখন বলেছেন যে এরা স্টেবল হয়েছে এখন পাঠানো যাবে। আজকে সহ 5 জন 4 জন অলরেডি আছে। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাতে হবে। 7 জনকে আমরা টার্কিতে পাঠানোর জন্য ঠিক করে।
ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে আহত প্রায় ২,০০০, অনেকেই চিকিৎসা নিচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছর অথবা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া নতুন সংবিধানে জনগণের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক সরকারের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছর করার ইঙ্গিত দিয়েছেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ যেসব সংকট মোকাবিলা করছে সেসব বিষয়েও তুলে ধরেন তিনি। বাংলাদেশের নতুন সরকারের চলমান সংস্কার, আগামী নির্বাচন, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। তুলে ধরেন আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে বিভিন্ন দুর্নীতির চিত্র। It's not about taking some projects here and projects there. No, it's not up to us. It's up to them. We are always saying we are consulting with you. We are not imposing anything. অন্তর্বর্তী সরকার স্থায়ী সরকার নয়, নিয়মিত সরকার ৫ বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত ৪ বছর হতে পারে, কারণ জনগণ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদও ৪ বছরের কম হওয়া উচিত। এটা আরো কম হতে পারে। এটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়। নতুন নির্বাচন কমিশন গঠনে বৃহস্পতিবারের মধ্যে ১০ জনের চূড়ান্ত নামের তালিকা জমা দেবে সার্চ কমিটি। এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা ব্যক্তিদেরই প্রাধান্য দেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩ শতাধিক ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার এখন একটি প্রশ্ন, কবে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? রাজনৈতিক নেতারাও এ নিয়ে প্রায় কথা তুলছেন। অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছেন দ্রুত নির্বাচন আয়োজনের। অন্তর্বর্তী সরকারও বলছে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই দ্রুত নির্বাচন দিতে চায় তারা। নতুন নির্বাচন কমিশন গঠনে এরই মধ্যে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে রাজনৈতিক দলগুলো। সার্চ কমিটিতে যাদেরকে যুক্ত করা হয়েছে তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন, এমনকি ব্যক্তির কাছ থেকেও তারা নাম আহ্বান করেছে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার জন্য। তো আমি আশাবাদী যে তারা সঠিক ব্যক্তিদেরকেই তারা খুঁজে বের করবেন। বিএনপির পক্ষ থেকে ১০ জন ও জামাত ৮, নাগরিক ঐক্য ৫ এবং গণ অধিকার পরিষদ ১০ জনের নামের তালিকা দিয়েছে। নাগরিক ঐক্য বলছে আওয়ামী লীগের সুবিধাভোগী কেউ যেন নির্বাচন কমিশনে ঢুকতে না পারে, সেদিকে সবার সতর্ক থাকতে হবে। প্রশাসন গত ১৫ বছরে যেটা তৈরি হয়েছে এর মধ্যে দাঁতি বসাতে পারছে না নতুন সরকার, কারণ ডাউন দ্য লাইন তো ১৫ বছরে যে জিনিসটা তৈরি করেছে সেখানে অন্তত ৫টা-৬টা স্তর পর্যন্ত এগুলোই আছে। সবার স্বার্থের বা সবার আশাকাঙ্ক্ষার প্রতিফলন যেন তারা করতে পারেন। নিজ দলের সাথে সংশ্লিষ্ট কারো নাম প্রস্তাব না করতেই রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান গণ অধিকার পরিষদের। ভালো নির্বাচন একটা ভালো নির্বাচন কমিশন। এখন সেখানে আমি যদি আমার দলের কাউকে প্রস্তাব করি সেটা তো অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে না, আবার অন্য কেউ যদি তার দলের সাথে সংযুক্ত কাউকে প্রস্তাব করে তাহলে তো সেটাও গ্রহণযোগ্যতা পাবে না। সরকারের প্রতি আহ্বান থাকবে যে সরকার যেন নিয়োগের আগে তাদের নিয়ে একটা গণবিজ্ঞপ্তি দেয় বা গণশুনানি করে। অসমর্থিত সূত্রে জানা গেছে নতুন সিইসি হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন সাবেক সিনিয়র সচিব শফিকুল ইসলাম, এএমএম নাসির উদ্দিন, আবু আলম শহীদ খান, মহিবুল হক এবং কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকারিয়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। প্রায় ৪ ঘন্টা পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা গ্রুপের টিস্যু কারখানার একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে ভোর ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। কথা বলবো তার সাথে। সাবিত, আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা, সেই সাথে আগুনের সূত্রপাত হয়েছে কোথা থেকে সেটি খুঁজে পাওয়া গেছে কিনা? আমি ঠিক এখন থেকে 10 মিনিট পূর্বে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী কিছুক্ষণ আগে সাংবাদিকদের ব্রিফ করলেন এবং তিনি জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো জানা যায়নি। তবে তারা দাবি করছেন বেলা সকাল 9টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন। যদিও আমরা পেছনে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা এবং মেঘনা গ্রুপের যে নিজস্ব দমকল কর্মী রয়েছে তারা কিন্তু ডাম্পিং এর কাজ করছেন। এবং আমি যদি একটু পেছনে দেখি, এখনো কিন্তু ছোট ছোট আগুন জ্বলছে, যেগুলো নেভানোর কাজ তৎপরতা তারা চালিয়ে যাচ্ছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের কাছে জানতে চেয়েছিলাম, তারা এই বিষয়ে জানিয়েছে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে জানা যাবে। তবে এই আমাদের পেছনে যে ভবনটিতে আগুন চলছে সেই ভবনটির একটি অংশ কিন্তু কলাপস করেছে এবং উপরের দিকে কিছুটা অংশ ভেঙে পড়েছে, ফলে এই ভবনটি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফলে তারা ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছেন বলে এই বিষয়ে নিশ্চিত করেছেন এবং ভবনের কাছাকাছি যেতে অনেকেই নিরুৎসাহিত করেছেন। এই মুহূর্তে আমি যদি জানাই, ভবনের আশেপাশে কিন্তু বিপুল সংখ্যক দমকল কর্মী কাজ করছেন এবং ভবনের উপর দিকে নতুন করে আগুন দেখা গেছে। যদিও তারা দাবি করছে যে এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, খুব দ্রুত সময়ের মধ্যেই আগুন তারা নিভিয়ে ফেলতে পারবেন। আফরিন। সাবিত, আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব। নাটোরে শীতের সবজি বাজারে এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম এখনো আকাশ ছোঁয়া। সরবরাহ কম থাকায় বাজার দর ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে বিক্রেতারা। অন্যদিকে বাজার তদারকি করে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে আনার দাবি সাধারণ ক্রেতাদের। নাটোরে নিচা বাজার, স্টেশন বাজার ও মাদ্রাসা মোড় বাজার শীতকালীন সবজিতে ভরপুর, কিন্তু ক্রেতার জন্য নেই কোনো সুখবর। এই সময় আলুর দাম হওয়ার কথা কেজি প্রতি 20 থেকে 30 টাকা, সেখানে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকা। সব কিছুর দাম দেখি সব সময় বাড়তে থাকে। এই যে আলুর কেজি এখন 70 টাকা, যে আলুর হওয়ার কথা ছিল 20 থেকে 40 টাকা কেজি। তরকারি মাছের সব দাম বেশি, আমরা গরিব মানুষ কিনতে পারি না, কিভাবে চলি? আলুর মজুদ থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ হিমাগার মালিক, মজুদদার ও আড়তদারদের বিরুদ্ধে। বিছন লাগাচ্ছে, এজন্য বিছনের দাম বেশি, কারণ এখন আলু তো আর নতুন এখন নাই। এটা নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এই সুদৃষ্টি দেয় যে ইনকাম, এই ইনকামের উপরে যেন চলতে পারি। এছাড়া ফুলকপি, বাঁধাকপি 80 থেকে 100 টাকা, সিম 100 থেকে 120 টাকা, অন্যান্য সবজি 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিম 80 টাকা কেজি কিনা 100 টাকা কেজি বেচিচ্ছি। আমদানির উপরে নির্ভর করে, যেদিন আমদানি বেশি এদিন কমে যায়, আবার বাইরে যায়। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। এক সপ্তাহের ব্যবধানে সবজির দর কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। শীতের সবজি আস্তে আস্তে আমদানি হচ্ছে, দামও কমতেছে। বেগুনটা আস্তে আস্তে উঠতেছে, বেগুন ছিল 80-100, এখন 50-60 বেগুন নামছে। বাজার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ খবর জেনে নেব সহকর্মী শাহান পাপনের কাছ থেকে। ধন্যবাদ আফরিন। আমন্ত্রণ খেলার দুনিয়া, দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। সাকিব তামিমদের ড্রেসিং রুমের খবর ফাঁস করে দিতেন বোর্ড কর্তারাই। বিগত বোর্ডের এমন চর্চাই দলের মধ্যে সৃষ্টি করত বিভেদ। এমন মন্তব্য করে ক্রিকেটার ইমরুল কায়েস অভিযোগ করে বলেন, কাউকে তেল দিয়ে চলা সম্ভব হয়নি বলেই লম্বা হয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন শেষ পর্ব। ওই ইনিংসের আগে আমাকে হাতুড়ি সিং বলেছিল যে তোমার এটা লাস্ট ম্যাচ, তুমি ভালো না খেললে তুমি ঢুকতে পারবে না টিমে। ইমরুল কায়েস আমাকে এইভাবে বলেছিল। হোম অব ক্রিকেটে খেলছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। প্রতিদিনই সিক্ত হচ্ছেন বিদায়ী শুভেচ্ছায়। নিজের শেষ ইনিংসে ব্যাট হাতে নামার আগে আরও একবার গার্ড অব অনার। সতীর্থদের এত ভালোবাসা, তবুও ফর্মে থাকাকালীন লম্বা সময় তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। কিন্তু কেন? কাউরে ভাই এত তেল দিয়ে চলা আমার পক্ষে সম্ভব হয়নি। আমার পার্সোনাল লাইফে আমি কথা আপনাকে বললাম যে আমি এটা পছন্দ করি না, আমার পক্ষে হয় না। হয়তোবা এটা এরকম টাইপের যদি আমি করতে পারতাম, হয়তোবা আমার ক্যারিয়ার ডিফারেন্ট কিছু হতে পারতো। ইমরুল বললেন, বিসিবির ক্রিকেট অফিস থেকে শুরু করে নির্বাচক প্যানেল, নাজমুল হাসান পাপনের বোর্ডের কোথাও ছিল না পেশাদারিত্বের ছাপ। সেই কর্তাদের ভাবনায় ইমরুল কায়েসের ক্যারিয়ার জায়গা করে নেবে, সেটাও যেন দুরাশার। আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই যে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে একটা দেশের ক্যাপ্টেন কীভাবে জানে না, কোচ কীভাবে জানে না। আমার মনে হয় যে ফার্স্ট টাইম বাংলাদেশে এটা হিস্ট্রিতে হয়েছে যে এরকম। তো এটা যদি এখানে বোঝাই দেয় যে আপনারা কি চাচ্ছেন বা কি চেয়েছেন। আপনি যেটা বললেন যে খারাপ জিনিসগুলোকে ঢাকার জন্য এগুলো ইস্যু করে দেয়, এক্স্যাক্টলি তাই।
আন্তর্জাতিক ক্রিকেটে দিন দিন বাংলাদেশের পিছিয়ে পড়ার দায় কখনো নিতে দেখা যায়নি নাজবুল হাসান পাপনের বোর্ডের কোনো কর্তাকে। উল্টো নানান সময়ে নানান ইস্যু সামনে এনে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে বিগত বোর্ড। আমার কথা হচ্ছে, প্রথমত তামিম সাকিবের গ্যাঞ্জাম আছে না, মারামারি আছে, এটা মিডিয়াতে কেন আসবে? বোর্ড দেখবে তারা মাঠে ঠিক আছে কিনা, পারফরমেন্স করতেছে কিনা, এটা তাদের দেখার বিষয়। আমি বলবো যে হাস্যকর জিনিস ছিল, যে জিনিসগুলোর কারণে হয়তো বা আমরা ক্রিকেট বাদ দিয়ে ক্রিকেটের বাইরের চর্চাটা বেশি করে ফেলেছিলাম। ৩৭ বসন্তের ইমরুল ১৭ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে একটা ফরম্যাটকে বললেন বিদায়। যে বিদায়ে থাকার কথা ছিল প্রশান্তি, সেখানে আজ ক্ষোভ আর হতাশাই হয়ে থাকলো তার সঙ্গী। আমাদের দেশের সঠিক কোনো পরিকল্পনা ছিল না। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। বিসিবির বর্তমান কর্তাদের আশ্বাসে সন্তুষ্ট ক্রিকেটাররা নির্বাচকদের সদিচ্ছাকে স্বাগত জানালেন মোহাম্মদ মিঠুন। বললেন, রাতারাতি কোনো পরিবর্তন নয়, প্রতিভার অবমূল্যায়নের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুক ফারুক আহমেদের নতুন বোর্ড। বা ইমরুল বা আমরা যদি বিজয়, ইভেন শামসুর রহমান শুভ, তাদেরকে আমরা একদম ছুঁড়ে ফেলে দিয়েছি বা তারা আমাদের চিন্তায় নেই সেটা বলবো না, আমরা আলোচনার মধ্যে রয়েছে। দিন কয়েক আগে এনসিএল নিয়ে বিসিবির ভাবনা এভাবেই তুলে ধরেন নির্বাচক হান্নান সরকার। চলমান লিগে খুলনার ক্রিকেটার মোহাম্মদ মিঠুন নির্বাচকদের এই ভাবনাকে জানালেন স্বাগত। তবে মিঠুনের প্রত্যাশা শুধু নিজের জন্য নয়, ক্রিকেটারদের সামগ্রিক উন্নয়নের জন্য। দেখেন, যে আগে যারা ছিল তাদের হয়তোবা ওই ভালো ইচ্ছাটাই কম ছিল, সেই জন্যই কিন্তু এত লম্বা সময়েও পরিবর্তন হয়নি। তো আপনার যদি ভালো ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে, তাহলে ওভারনাইট পরিবর্তন না হলেও এটা আপনি দেখতে পারবেন, টুডে টুমরো এটা দেখতে পারবেন। বিগত বোর্ড কর্তাদের দিকে আঙুল তুলে মিঠুন বললেন, প্রতিভার অপচয়কারীদের পথে যেন না হাঁটেন ফারুক আহমেদ, গাজী আশরাফ লিপুরা। ইমরুল কায়েসের মতো মিঠুনও বললেন, অনেক ক্রিকেটার নষ্ট করেছে বিগত বোর্ড। আমরা এরকম অনেক ট্যালেন্ট নষ্ট করেছি, তো অনেক পারফর্মারকে মূল্যায়ন করা হয়নি। তো ডেফিনেটলি আমি মনে করি যে পারফর্ম যারা করে তাদের রিওয়ার্ড পাওয়া উচিত, তাদের জন্য সবসময় ওপেন থাকা উচিত। অনলি আসলে ক্রিকেট তো শুধু ইয়াং প্লেয়ারদের খেলা না, এটা ইয়াং এক্সপিরিয়েন্স একটা মিশ্রণ দরকার হয়। এনসিএল এর এই আসরে 5 ম্যাচে 1 সেঞ্চুরি 1 হাফ সেঞ্চুরি মিলিয়ে এখনো পর্যন্ত 294 রান মোহাম্মদ মিঠুনের নামের পাশে। তবে নিজের এই পারফরমেন্সে সন্তুষ্ট নন মিঠুন, আরও ভালো করতে চান। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। উয়েফা নেশনস লিগে রাতে মুখোমুখি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে রাত 2:45। প্রথম লেগে ক্রোয়েটদের 2-1 গোলে হারিয়েছিল পর্তুগিজরা। নেশনস লিগে পর্তুগাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নিজেদের পঞ্চম ম্যাচে জয়ের মধ্য দিয়ে। গ্রুপ A1-এ এখনও আনবিটেন ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড ব্রাদার্স। 5 ম্যাচে হার নেই, 1 ড্র 4 জয় মিলিয়ে 13 পয়েন্ট নিয়ে গ্রুপ টপে পর্তুগিজরা। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। পর্তুগালের নিয়ম রক্ষার ম্যাচে প্লেয়িং একাদশে দেখা যাবে না সুপারস্টার রোনালদোকে, থাকছেন না ব্রুনো ফার্নান্দেজ, পেদ্রো নেতো। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এটাকে বিগ ম্যাচ ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ, কারণ সাইড বেঞ্চ টেস্টের জন্য পর্তুগাল অনূর্ধ্ব 21 দলের ফ্যাবিও সিলভা, কোয়েন্দাদের ডাকা হয়েছে। পর্তুগালের রিল্যাক্স ম্যাচে জয়ের তাড়া নিয়ে মাঠে নামতে হচ্ছে ক্রোয়েশিয়াকে। 5 ম্যাচে 2 জয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপের 2 নম্বরে থাকা ক্রোয়েটদের নিচে পোল্যান্ড, স্কটল্যান্ড। পোলিশ স্কটিশদের পয়েন্ট সমান 4। ক্রোয়েশিয়া জিতলে এই 2 দলের সম্ভাবনা শেষ, আর লুকা মদ্রিচরা হারলে যে কোনো এক দলের কপাল খুলতে পারে। সেক্ষেত্রে গোল গড়ের হিসাবে থাকতে হবে এগিয়ে। কোনো ঝামেলায় জড়াতে না চাইলে পর্তুগালের বিপক্ষে জয় চাই ক্রোয়েশিয়ার। পর্তুগাল ক্রোয়েশিয়া প্রথম লেগের ম্যাচে ক্রোয়েটরা হেরেছিল 2-1 ব্যবধানে। এবার নিজেদের মাঠে প্রতিশোধ ও কোয়ার্টার নিশ্চিত করার লড়াই কোভাসিসদের। নিজেদের মাঠ, সাথে গ্যালারি ভর্তি সমর্থক আর রোনালদো ব্রুনোহীন পর্তুগাল। এই সুযোগ হাতছাড়া হলে পস্তাতে হতে পারে ক্রোয়েশিয়াকে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি আফরিন আনোয়ারের কাছে। আফরিন। শাহান পাপন, আপনাকে ধন্যবাদ। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। 3টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। তবে হোয়াইট হাউস এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে, যা ওয়াশিংটন এবং কিয়েভের জন্য উদ্বেগের। এজন্য যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন একটি বিপরীতমুখী নীতি গ্রহণ করল। আগামী 20 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের 2 মাস আগে রাশিয়াতে হামলা চালাতে মার্কিন অস্ত্র ব্যবহারের নির্দেশ দিলেন বাইডেন। এদিকে ইউক্রেনের
যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের সীমা রেখা শিথিল করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ ধরনের সিদ্ধান্তকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করেছে দেশটি। সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।